আচ্ছা দেখ, আমরা আগের ক্লাসে বার্নৌলির উপপাদ্যটা করেছিলাম, বার্নৌলি থিওরেম করেছিলাম। বার্নৌলি থিওরেমে গাণিতিক সমীকরণ ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনটা করেছিলাম। ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনটাকে আমি আরেকবার রিপিট করছি, যেটা ছিল মেইনলি কাইনেটিক এনার্জি, পটেনশিয়াল এনার্জি আর প্রেসার এনার্জি তিনটে যোগফল সমান কনস্ট্যান্ট ছিল। তো পার ইউনিট ভলিউমে যদি আমি এই ইকুয়েশনটাকে এক্সপ্রেস করছিলাম, তাহলে ওটাকে আমি লিখতে পারি হাফ রো ভি স্কয়ার প্লাস রো জি এইচ প্লাস পি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। কোনটা কি সেই জিনিসটা আমরা আগের ক্লাসে বলেছি। এখানে রোটা হচ্ছে ডেনসিটি, যে লিকুইডটা প্রবাহিত হচ্ছে বা যে গ্যাসটা প্রবাহিত হচ্ছে সেই ফ্লুইডটা, ডেনসিটি হচ্ছে, ঘনত্ব হচ্ছে রো, ভি বেগে যদি যাচ্ছে তাহলে বেগটা হচ্ছে ভি, এইচটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি সংক্রান্ত উচ্চতাকে বোঝাচ্ছে, আর পিটা হচ্ছে প্রেসার। যে পয়েন্টে আমি বেগটা দেখছি সেই পয়েন্টে ওই তরলটা বা ওই গ্যাসটা চাপ। ঠিক আছে, এই সমীকরণটা আমরা আগের দিন করেছিলাম। তো এই সমীকরণটার প্রয়োগ আমি করব। এই সমীকরণটা হাফ রো ভি স্কয়ার প্লাস রো জি এইচ প্লাস পি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। প্রথমে একটা প্রয়োগ করবো, লেখার কিছু দরকার নেই, শোনা। প্রথমে হচ্ছে যে সাপোজ মনে কর এটা একটা কন্টেনার, এটা একটা কন্টেনার, ঠিক আছে। এই কন্টেনারটাতে পুরোটাই ফিল বাই ওয়াটার আর লিকুইড, যে কোনো কিছু একটা তরল দিয়ে তরল আছে, ঠিক আছে। আর এখানে কি আছে, এই তরলটা যেটা এখানে এই নিচটার একটা ফুটো আছে, ঠিক আছে। এই ফুটোটা দিয়ে করে এই ছিদ্রটা দিয়ে এখান দিয়ে তরল বেরোবে স্বাভাবিকভাবে। তো যে বেগ নিয়ে বেরোচ্ছে সেই বেগটাকে আমি ভি ধরে নিচ্ছি, ঠিক আছে। বেগটাকে আমি ভি ধরে নিচ্ছি, এটা হাইটটাকে আমি এইচ ধরছি, হাইটটাকে এইচ ধরছি, ঠিক আছে। তাহলে হাইটটা যদি এইচ হয়, তাহলে তোর এই উপপাদ্যটা অনুসারে কি হয়, ওটাকে এই বিন্দু, এটাকে বি বিন্দু করছি, ঠিক আছে। তাহলে অ্যাট এ প্রথমে বল, এই বিন্দুতে কি দেখো একটু ভালো কথা, যদি হাফ রো ভি স্কয়ার, এই জায়গায় তরলে কোনো বেগ আছে কি? আছে না নাই? ঠিক করে ভালো করে আছে, নিচে নামছে, চুপ দে, হাত নিচে নামছে, ঠিক আছে। যেহেতু এই দিক দিয়ে তরলটা বের হচ্ছে, তাহলে এই দিক দিয়ে তরলটা নিচে নামবে, তো হিসাবে একটা বেগ থাকা উচিত। কিন্তু যেহেতু এটার ক্ষেত্রফলের তুলনায় এটার ছিদ্রটা অনেক ছোট, তাহলে এই দিকের বেগটা, যেটা এই যে বেগে এটা তরলটা নিচের দিকে ওর উচ্চতাটা কমবে, সেই বেগটাকে বা তরল নিচের দিকে সেই বেগটাকে আমি নেগলেক্ট করতে পারি, নগণ্য ধরতে পারি, ঠিক আছে। সেই সেন্সে আমি জিরো ধরতে পারি। কিন্তু তোরা ঠিক বলেছিস, যদি ওটাকে আমি না জিরো ধরি, তাহলে ইট কুড বি রিটেন অ্যাজ হাফ রো ভি স্কয়ার বা যে কোনো ভি ওয়ান স্কয়ার কিছু একটা লিখতে হবে, ঠিক আছে। তো সেই সেন্সে এটাকে আমি শূন্য ধরতে পারি। একটা পুরো ড্রাম আছে, তুই ভাব, ড্রামের নিচে কোনো একটা জায়গায় বা উপরে ওই যেটা বক্ষতলতে কোনো একটা জায়গায় ছিদ্র আছে, সেই ছিদ্র দিয়ে জল বেরিয়ে যাচ্ছে। তো উপর থেকে যদি দেখিস, উপরের জলতলটা অবশ্যই কমবে, কিন্তু সেটা বেগটা যদি দেখতে যাই আমি, যে কতটা হারে ওর বেগটা আছে, ওই তরলটা কতটা হারে নিচের দিকে নামছে, সেটা অনেক নগণ্য, এটাকে আমি জিরোর কাছাকাছি ধরতে পারি এই বেগটার তুলনায়, ঠিক আছে। সেই জন্যে আমি এটাকে শূন্য ধরছি। তাছাড়া কিন্তু তোরা যেটা বললি ওটা অবশ্যই বেগ থাকবে, বেগটা কিন্তু আমার কনসিডারও করা উচিত। এটা হলো। এরপর হচ্ছে তোর আমার স্থিতিশক্তি উচ্চতা অনুযায়ী এই উচ্চতায় আছে, এখান থেকে এটা উচ্চতাতে এইচ আছে, এটা ধর কোন একটা জায়গায় আছে পাত্রটা,
তাহলে এটার রেসপেক্টে এটার তো একটা হাইট আছে, তাই না? তাহলে হাইট যদি আছে তাহলে আমি এখানে এটাকে কি লিখবো, রোজি এইচ। তো কনফিউশনটা হলো কি জন্য, তুই এটাকে সেই ওই রোজি এইচ যেটাকে তুই ওই জলের গভীরতায় চাপের রাশিমালা মনে করছিস, যে গভীরতা নাই তো, তাহলে তোর এটা, কিন্তু এটা তো রোজি এইচটা তো চাপ সংক্রান্ত রাশিমালা নয়, এটা পোটেনশিয়াল এনার্জি, এইচটা উচ্চতাকে নির্দেশ করছে। নেক্সট নেক্সট হচ্ছে প্রেসার। চাপ কি আছে? চাপ হচ্ছে অ্যাটমসফেরিক প্রেসার। এখানে বায়ুমণ্ডলীয় চাপ আছে, বায়ুমণ্ডলীয় চাপ সব জায়গাতে আছে, তো বায়ুমণ্ডলীয় চাপ ওই জায়গাটা আছে, বায়ুমণ্ডলীয় চাপটা ঠিক আছে। এরপরে অ্যাট বি এর কথাটা ভাব। বি এ তো বেগ, অনেক বেগেই বেরোচ্ছে ওটা, ঠিক আছে। পোটেনশিয়াল এনার্জি কত হবে? রো জি এইচ এর মানটা হচ্ছে, আর অ্যাটমসফেরিক প্রেসারটা কিন্তু সব জায়গাতেই থাকবে। অ্যাটমসফেরিক প্রেসারের ডিফারেন্সটা খুব একটা বেশি হবে না, তার জন্য এটা খুব একটা বেশি হবে না মানে এই সেন্সে বলছি, মনে কর আমার এটা একটা দোতলা বাড়ি, দোতলা বাড়ির উপরে আর একটা বাড়ি, মানে অনেক কারণ ধরে নিলাম যে 20 মিটার 30 মিটার উপরে, ঠিক আছে, 100 ফুট উচ্চতায়। তো ছাদের উপরে বায়ুমণ্ডলীয় চাপ যা হবে নিশ্চিত বায়ুমণ্ডলীয় চাপ থাকবে, কারণ বায়ুমণ্ডলীয় চাপ তো পুরো বায়ুমণ্ডলটা যতটা আছে কত হাজার কিলোমিটার, কত হাজার কিলোমিটার পর্যন্ত, 10,000 কিলোমিটার। যাই হোক, যতটা পর্যন্ত ট্রপোস্ফিয়ার, ট্রাটোস্ফিয়ার, আয়োনোস্ফিয়ার যতদূর পর্যন্ত আছে, ওই অতটা পর্যন্ত উচ্চতার রেসপেক্টে তো চাপটা তৈরি হয়, বায়ুমণ্ডলের চাপ। তো সেখানে এই কয়েকশো মিটারটা কিছু যায় আসে না, এখানে তো যাওয়া আসার কোনো প্রশ্নই নেই। তাহলে বায়ুমণ্ডলের চাপটা একই থাকবে, বায়ুমণ্ডলের চাপ ওই উপরটায় যা ছিল এখানেও সেম থাকবে, এই বিন্দুগুলোতে প্রত্যেকটা বিন্দুতে বায়ুমণ্ডলের চাপ থাকবে, ঠিক আছে। তাহলে আমি বার্নৌলির উপপাদ্য যে এটা কনস্ট্যান্ট যেহেতু, তাহলে এই দুটোকে সমান করে দেবো। এই দুটোকে সমান করে দিলে কি হয়ে যাচ্ছে, রো জি এইচ সমান হয়ে গেল হাফ রো ভি স্কয়ার। হ্যাঁ, অ্যাটমসফিয়ারটা আছে, অ্যাটমসফিয়ারটা কেটে যাবে, ওটা তাহলে লিখছি, ঠিক আছে, অ্যাটমসফিয়ার এটা কেটে যাবে দুটো, তাহলে এখান থেকে রো আর রো কাটবে, তাহলে ভি এর ভ্যালুটা হয়ে গেল রুট ওভার অফ 2h। এই বেগটাকে ইফ্লাক্স ভেলোসিটি, ইফ্লাক্স ভেলোসিটি বলে, বুঝলি? ইফ্লাক্স ভেলোসিটি, যাক বাংলা এটা ঠিক আমি জানি, এটাকে ইফ্লাক্স ভেলোসিটি বলে, ঠিক আছে। তো ইফ্লাক্স ভেলোসিটি রাশিমালা বের করতে পড়ে, আর এখান থেকে আরেকটা টাইপ অফ অ্যাপ্লিকেশন, আরেকটা ধরনের অঙ্ক পড়ে, ইম্পর্টেন্ট, ওটাও আমি বলে রাখছি শুন। যে মনে কর এটা হচ্ছে ওই একই ধরনের জিনিস, এটা ওই কন্টেনারে উচ্চতা এইচ ধরে নিচ্ছি, তো এখানে তরল আছে ধরে নিচ্ছি, ঠিক আছে। এই কন্টেনারে কোনো একটা জায়গায় ফুটো আছে ধরে নিচ্ছি, এইখানে কোনো একটা জায়গায় ফুটো আছে, ঠিক আছে। তাহলে কি হচ্ছে, এই ফুটোটা দিয়ে জল বেরোচ্ছে, জল বেরিয়ে কি হবে, প্রজেক্টাইল মোশন। ভালো করে ভেবে দেখ, জল বেরিয়ে পর প্রজেক্টাইল মোশন হবে, ওরকম করে দূরে গিয়ে পড়বে তো। প্র্যাকটিক্যালি তুই ভাব, একটা ড্রামের মধ্যে জল আছে, ড্রামের কোনো একটা জায়গায় উপরটা ফুটো করেছিস, উপরটা নয় মিডিলে কোনো একটা জায়গায়, তো সেখান থেকে জলটা বেরিয়ে পড়ে গড়ে গড়ে ঝড়িয়ে পড়বে না, দূরে গিয়ে পড়বে, এটা বেগটা বেশি থাকবে, তাহলে ওখান থেকে একটু দূরে গিয়ে, কতটা দূরে গিয়ে পড়লাম ওই ধরে নিই, এবং কত উচ্চতায় এটা আছে, ইয়েটা সিদ্ধটা স্মল এইচ, ঠিক আছে। এটা ভি বেগ বেরোচ্ছে। প্রথমত ভিটা সমান কত লিখবো, আর আমি প্রমাণ করছি ভিটা সমান কত লিখবো বল, এই ভিটা সমান কত লিখবো, ভি সমান হচ্ছে রুট ওভার অফ 2g বল স্মল এইচ, স্মল এইচ লিখবো উপরের হাইট থেকে, মানে এটার উপরের সারফেস থেকে এইচ মাইনাস উচ্চতা, তাহলে কি লিখবো এইচ মাইনাস, আরে এটা কত হবে, এখান থেকে এটা কত হবে, এইচ মাইনাস এইচ হবে না, এখান থেকে এটা কত হবে, এইচ মাইনাস, বুঝতে পেরেছিস?
তাহলে হলো যেটা এটা হলো, তাই তো? তাহলে এক্স এর ভ্যালুটা কত হবে ভালো করে ভেবে বল। যদি টি সময় এটা এখান থেকে এখানে পড়ে, এই বেগটা তো হরাইজন্টাল বেগ, আনুভূমিক বেগ, এই বেগটা তো আনুভূমিক বেগ। এই বেগটা যদি ধ্রুবক হয়, আনুভূমিক বেগটা প্রত্যেকটা জায়গাতে ধ্রুবক, প্রজেক্টাইল মোশনে পড়েছি মনে আছে না? এই যে x লিখতে পারি v * t, তাই তো? আর এই উচ্চতাটা যদি y হয় তাহলে মনে আছে s সমান ut প্লাস হাফ অফ at স্কয়ার থেকে h সমান হাফ অফ gt স্কয়ার হবে। এই সমীকরণগুলো আর ডিটেইল আমি বলছি না, প্রত্যেকটা জিনিসে s ut প্লাস হাফ অফ at স্কয়ার অ্যাপ্লাই করেছি, দুটো ক্ষেত্রে অ্যাপ্লাই করেছি বলতে পারিস। এক্ষেত্রে ইউটা ইউ এক্স যেটা এক্স বরাবর বেগটা 0, এ ওয়াই যেটা ইউ ওয়াই যেটা এটা হচ্ছে 0, এ ওয়াই যেটা সেটা হচ্ছে জি নিচের দিকে, এস যেটা সেটা হচ্ছে এইচ নিচের দিকে, এটা ওয়াই এর ক্ষেত্রে। ইউ এক্স এর মানটা সেটা হচ্ছে ভি, এ এক্স এর মানটা সেটা হচ্ছে 0, আর এস এক্স যেটা সেটা হচ্ছে এক্স। এটা করেছি, ঠিক আছে? প্রজেক্টাইল মোশনে করানো ছিল এই সমীকরণগুলো। তো আমরা এখান থেকে টি এর মানটা নিয়ে আমি এখানে বসিয়ে দিতে পারি। টি এর মানটা নিয়ে যদি আমি এখানে বসিয়ে দিই, টি ইজ ইকুয়াল টু কত হবে? √2h ডিভাইডেড বাই জি, ঠিক আছে? √2h ডিভাইডেড বাই জি। এই টি এর মানটা বসাচ্ছি আর এই ভি এর মানটা বসাচ্ছি, তাহলে x এর মানটা কত হবে? √2g h মাইনাস h হচ্ছে ইন্টু √2h ডিভাইডেড বাই জি হচ্ছে তো। তাহলে এই জিটা আর এই জিটা কেটে যাবে, আর 2h টাকে ভেতরে গুণ করে দিচ্ছি, তাহলে x এর মানটা যেটা বেরোবে, কি 2 টাকে আমি রুটের বাইরে করে দিতে পারি, রুটের মধ্যে যেটা থাকবে সেটা হচ্ছে h ইন্টু h মাইনাস h। এটা হবে তো? বোঝা গেছে? এরপরে আমি যেটা করতে চাইছি, এটা তো একটা সমীকরণ, এটা মুখস্থ রাখতে পারিস। আমি যেটা করতে চাইছি যে কতটা উপরে ছিদ্রটা থাকলে এই x এর ভ্যালুটা সর্বোচ্চ হবে, এটা আমি বের করতে চাইছি, যে কতটা উপরে ছিদ্রটা থাকলে x এর ভ্যালুটা সর্বোচ্চ হবে, ঠিক আছে? মানে এখান থেকে তো এখানে মনে করে আমি দিলাম তো এখানে পড়বে, এখানে দিলাম তো এখানে পড়বে, আর একটু উপরে দিলাম, কতটা উপরে যদি ছিদ্রটা রাখা হয় তাহলে x এর ভ্যালুটা সর্বোচ্চ হবে, এটা আমি বের করতে চাইছি, ঠিক আছে? তাহলে দেখ, এই x এর যে সমীকরণটা বেরিয়েছে এটা স্মল h এর ফাংশনে বেরিয়েছে, x ছোট h এর উপর নির্ভর করছে। এরপরে হচ্ছে h এর কোন মানের জন্য x is equal to কি সর্বোচ্চ, ঠিক আছে? x is equal to x max, x max এটা আমি বের করতে চাইছি। তো কি করব? dx ডিভাইডেড বাই dh করব, ডিফারেনশিয়াল ক্যালকুলেশনের এটা একটা অ্যাপ্লিকেশন, পরে শিখবি তোরা, ম্যাক্সিমাম মিনিমাম বলে, চরম অবমান। তো ওটা যেটা করতে হয় যে এটা তো ইন্ডিপেন্ডেন্ট, এটা ডিপেন্ডেন্ট, স্মল h টা ইন্ডিপেন্ডেন্ট, স্মল h এর উপরে x টা ডিপেন্ডেন্ট, তাহলে ইন্ডিপেন্ডেন্টের ডিফারেন্সিয়েশন করব ডিপেন্ডেন্টের রেসপেক্ট, মানে ডিপেন্ডেন্টের ডিফারেন্সিয়েশন করব ইন্ডিপেন্ডেন্টের রেসপেক্টে, তার জন্য dx বাই dh করেছি, এটা ইকুয়াল টু 0 করব, দিয়ে ছোট h এর মানটা বের করব। dx বাই dh করে যদি আমি h এর মানটা এখান থেকে বের করি তাহলে এটা বেরোবে h ডিভাইডেড বাই 2, ঠিক আছে? এটা বেরোবে h ডিভাইডেড বাই 2 তোমরা দেখতে, ঠিক আছে? মানে যদি এই উচ্চতাটার অর্ধেক উচ্চতায় যদি আমি ফুটোটাকে রাখি তাহলে কি হবে? তাহলে x এর ভ্যালুটা সব থেকে দূরে গিয়ে পড়বে, বুঝতে পেরেছিস? ভিটা সর্বোচ্চ কিন্তু হবে না, ভিটা সর্বোচ্চ তো যত নিচে নামবে তততে হবে, কিন্তু ও তো পড়ার সুযোগ পাবে না, এটা ফিজিক্যাল কনসেপ্টটা বল। এই যত নিচে থাকবে তোর মনে হচ্ছে এর বেগটা তত বেশি হবে, তত তো দূরে পড়া উচিত, কিন্তু পাবে কোথায়? ও তো সুযোগ পাবে না, হাইট তো কম আছে, পিচ কম আছে, তাহলে তো নিচে পড়ে যাবে আরো আগে। এবারে তোর মনে হবে খালি যত উচ্চতায় যাব তত সুযোগ পাবে ও দূরে পড়ে, কিন্তু উচ্চতায় যখন যাব তখন তো বেগটা কমে কমে আসবে, বুঝতে পেরেছিস? তাহলে অনেক উচ্চতায় যদি করতে যাই তাহলে বেগটা আবার কমে যাবে, তাহলে একটা মিডিলে থাকবে, মিডিলে যখন থাকবে তখন ও হাইটটাও এনাফ পাবে আর বেগটাও এনাফ পাবে যাতে এক্সটা সর্বোচ্চ হয়,
বুঝতে পেরেছো তো? তাহলে এইটা একটা অ্যাপ্লিকেশন, এই কোশ্চেনটা এটার সাথে থাকে, এই কোশ্চেনটা এটার সাথে মিশে থাকে, বুঝতে পেরেছো তো? হ্যাঁ, তাহলে লিখো এরপরে ইনফ্লাক্স ভেলোসিটির ক্যালকুলেশন, ইনফ্লাক্স বেগের ক্যালকুলেশন। ইনফ্লাক্স বেগের ক্যালকুলেশন, ইনফ্লাক্স বেগের ক্যালকুলেশন লইস কি সমীকরণ লিখো, সমীকরণ লিখো। প্রথমে লিখ ছবিটা এঁকে নিবি, ছবিটা বিলিয়ে সময় নষ্ট করে লাভ নেই নাকি? তাহলে লিখো যে রো ঘনত্বের, একটা আমি লেখা দিচ্ছি তার জলদি লিখবি, রো ঘনত্বের একটি তরলের উপরিপৃষ্ঠ থেকে কি লিখবি, উপরিপৃষ্ঠ থেকে এইচ গভীরতায় এইচ গভীরতায় একটি ছিদ্র আছে, সেই ছিদ্র দিয়ে ভি বেগে তরল বাইরে নির্গত হলে, ভি বেগে তরল বাইরে নির্গত হলে ভি বেগে তরল বাইরে নির্গত হলে তরলের উপরিস্থিত বিন্দু এবং পাত্রটির নিচে থাকা ছিদ্রের উপর কোনো এক বিন্দুর মধ্যে বার্নৌলির উপপাদ্য প্রয়োগ করে লেখা যায়, বার্নৌলির উপপাদ্য প্রয়োগ করে লেখা যায়, দিয়ে ওইটা ডাইরেক্টলি মানে এট এ এট বি ওরকম করে ডাইরেক্ট লেখার দরকার নেই, ওটা ডাইরেক্টলি হাফ রো জিরো স্কোয়ার প্লাস রো জি এইচ লেখা যায়, বুঝছো তো? হাফ রো জিরো স্কোয়ার প্লাস রো জি এইচ প্লাস পি অ্যাটমসফিয়ার is equal to half rho v square plus rho g into 0 plus p atmosphere, বোঝা গেছে তো? ব্যাস, এবারে এটা ক্যালকুলেশন করে v সমান √2gh পর্যন্ত করা গেল। rho g h সমান হচ্ছে হাফ রো v স্কয়ার দিয়ে রো কাট, v সমান √0
দিয়ে নিচে লিখ, ওই ছবিটা আঁকবি পাশে, বুঝলি? ডান দিকে যে ছবিটা করা আছে ওই ছবিটা আঁকবি, দিয়ে নিচে লিখ 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 পাতের উপর ছিদ্রটি যদি একটু ওপরে থাকে সেক্ষেত্রে ছিদ্র দিয়ে নির্গত জল লিখেছিস না তরল লিখেছিস? তরল লিখেছিস তো, দিয়ে তরল, ছিদ্র দিয়ে নির্গত তরল ট্রাসের গতির ন্যায় এক্স আনুভূমিক দূরত্বে ভূমি স্পর্শ করবে। এক্ষেত্রে পাত্রের নিম্নদেশ থেকে যদি স্মল এইচ গভীরতায় ছিদ্র থাকে, নিম্নদেশ থেকে যদি স্মল এইচ গভীরতায় ছিদ্র থাকে এবং তরলের উচ্চতা ক্যাপিটাল এইচ হলে, তারপর যেটা করা আছে এটা করবি, ঠিক আছে? যেটা করা আছে এটা করবে, নাহলে করেই একটু জাস্ট 2 মিনিট লাগবে। ক্যাপিটাল এইচ হলে ভি সমান √2g স্মল এইচ ক্যাপিটাল এইচ মাইনাস স্মল এইচ। কি করে হচ্ছে ওগুলো আর ব্যাখ্যা করার প্রয়োজন নেই, বুঝতে পারছিস কি করে হচ্ছে? এবং x সমান হবে v ইন্টু টি। যদি টি সময়ে ভূমি স্পর্শ করে লিখে নিবি ব্র্যাকেটে, টিটা যেহেতু নতুন ব্যবহার করা হচ্ছে, টি সময়ে তরলটি ভূমি স্পর্শ করলে স্মল এইচ সমান হচ্ছে হাফ জি টি স্কোয়ার। যদি এটা কনফিউশন লাগে কোথা থেকে এগুলো লিখলাম, প্রজেক্টটা এলে তো করা হয়েছিল, তবু ওই যেটা এস সমান ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ারে ওখানে যেটা করা আছে ওটা করে রাখতে পারিস ছোট করে। যদি ভুলে যাস তার জন্য এই জিনিসটা সমীকরণটা প্রাসেস সমীকরণে ব্যবহার করে করা হচ্ছে। দিয়ে মানগুলো বসা, মানগুলো বসিয়ে যেটা রেড কালারের বক্স করা আছে ওইটা কিন্তু ইম্পর্টেন্ট, ওইখানে পর্যন্ত করে রাখতে হবে, ওটার পরের গল্পটা তখন করে দিলে হয়ে যেত ডিফারেন্সিয়েশন। রুট এক্স এর ডিফারেন্সিয়েশন কি হয়? রুট এক্স এর ডিফারেন্সিয়েশন বল 1/dx/dh করছি, তাহলে 2টা তো রয়ে গেল, 1/2 রুট এক্স, এক্স মানে হচ্ছে এইচ আর এইচ মাইনাস এইচ লিখলাম, ঠিক আছে? তারপর যেহেতু এটার সাথে কনস্ট্যান্ট আছে তাহলে এটার আবার ডিফারেন্সিয়েশন করব, তাহলে এটার আবার ডিফারেন্সিয়েশন করলে এটা কি হয়ে যাবে? আচ্ছা আর একটু করে দিই, ddh অফ h ইন্টু h মাইনাস h করবো, তাই তো? তাহলে এটা আমি এখানে এই সাইডে করছি, বুঝলি? দিকে সরে আসছে, dx/dh সমান কি হবে? স্মল h সমান কি হবে? 2টা কেটে দিচ্ছি, h ডিভাইডেড বাই h ইন্টু h মাইনাস h। এটাকে ভেঙে দিতে হবে, এটা কত হবে বল? এটা h ইন্টু ক্যাপিটাল h আর এটা h স্কয়ার, তাহলে এটা ডিফারেন্সিয়েশন 2h হয়ে যাবে আর এটা ক্যাপিটাল h হয়ে যাবে। হ্যাঁ, বুঝতে পেরেছিস তো? স্টেপ জাম্প করে করলাম, আগে ক্যাপিটাল h তো আগে ক্যাপিটাল h, সরি
তাহলে আগে ক্যাপিটাল এইচটা মাইনাস 2h হবে। ঠিক আছে, বুঝতে পেরেছিস তো? স্মল h ইনটু ক্যাপিটাল এইচ এর জন্য শুধু ক্যাপিটাল এইচ হবে, আর স্মল h এর স্কয়ার হচ্ছে মানে 2 স্মল h হবে। ঠিক আছে, তোমার অঙ্ক আছে? তোমার নাই নাকি? অঙ্ক নাই, তোমার নাই অঙ্ক? এমসি আছে। তাহলে এটা ডিফারেন্সিয়েশন হলো। তাহলে এটা ইকুয়াল টু 0 করতে হবে, এটা ইকুয়াল টু 0 করার মানে এটা নট ইকুয়াল টু 0। তার মানে কত হবে এটা? h 2h দিস ইজ ইকুয়াল টু 0। তাহলে h সমান কত হবে? h সমান হচ্ছে h ডিভাইডেড বাই 2। বুঝতে পেরেছিস তো? এটা এই ডিফারেন্সিয়েশনটা করে নে, যেটা আমি এখানে লিখে দিয়েছি। তো এখানে x পর্যন্ত হয়েছে তো, এটা বক্স করে রাখবি, এটাও ইম্পর্টেন্ট। এরপরে লিখ x এর মান স্মল h এর উপর নির্ভর করছে। তোর অঙ্ক নেই মানে ম্যাথস আছে তো সাবজেক্টটা, এটা বলছি x এর মান স্মল h এর উপর নির্ভর করছে। x এর কোন মানের জন্য x এর মান সর্বোচ্চ হবে? x এর কোন মানের জন্য স্মল h এর মান সর্বোচ্চ হবে? সেক্ষেত্রে তুই করলি চাটা, হ্যাঁ? এইচ এর কোন মানের জন্য? হ্যাঁ, এইচ এর কোন মানের জন্য হচ্ছে না সর্বোচ্চ? হ্যাঁ, স্মল h এর মানে কত উচ্চতায় ইয়েটা থাকলে এটার মান সর্বোচ্চ হবে। হ্যাঁ, হয়েছে? যাই হোক, তাহলে এটা হচ্ছে, এরপর হচ্ছে হ্যাঁ ওয়ান বাই রুট ওভার এইচ ইন্টু এই মাইনাস এইচ। এইটা এটা যে ওই 1 বাই 2 রুট x তুই তো বললি, তাহলে 1 বাই 2 রুট x মানে কি হবে? 2টা কেটে যাবে, তারপরে লাইনটা, এই লাইনটা। তার নিচের লাইনটা কি করে করলেন আবার? তা এইটা তো নট ইকুয়াল টু 0, এটা তো 0 হতে পারে না। এটা ইকুয়াল টু 0 আছে, এটা তো 0 হতে পারে না। এই অংশটা কি 0 হতে পারে? এই অংশটা 0 হতে পারে না। ঠিক আছে, তাই জিনিসটাকে 0 হতে হবে, তাহলে এটা মাস্ট বি ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে মুছে দিচ্ছি, হয়ে গেছে পুরো। এরপর হচ্ছে ভেঞ্চুরি মিটার। ভেঞ্চুরি মিটার বাংলা তো ভেঞ্চুরি মিটারই বলে। ভেঞ্চুরি মিটার হচ্ছে একটা ইনস্ট্রুমেন্ট, আগে ছিল ইনস্ট্রুমেন্টের প্র্যাকটিক্যাল, এখন আছে হয়তো, কিন্তু আমাদের ল্যাবে হয় না করানো। ভেঞ্চুরি মিটার রেট অফ ফ্লো অফ লিকুইড বা ফ্লুইড গ্যাস বের করা হয়, যে কেমন হারে তরলটা প্রবাহিত হচ্ছে, একক সময়ে কতটা পরিমাণ তরল প্রবাহিত হচ্ছে পাইপটার মধ্যে, সেটা নির্ণয় করার জন্য এই ইনস্ট্রুমেন্টটা ব্যবহার করা হয়। এটা ভেঞ্চুরি মিটার মানে ইম্পর্টেন্ট ইনস্ট্রুমেন্ট। এটা জিওমেট্রিক্যাল শেপ, জ্যামিতিক আকৃতিটা বিভিন্ন রকমের হয়। দেখ ভেঞ্চুরি মিটারটা কি রকম, দেখ
ভেঞ্চুরি মিটার, ভেঞ্চুরি মিটার, ঠিক আছে। ভেঞ্চুরি মিটার হচ্ছে একটা ইনস্ট্রুমেন্ট। প্রথমত ইনস্ট্রুমেন্টের জিওমেট্রিক্যাল সেটটা কিরকম? ইনস্ট্রুমেন্টের জিওমেট্রিক্যাল সেটটা বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম আছে। মেইনলি এর সেটটা হচ্ছে একটা একটা হচ্ছে তোর অনিয়মিত ক্রস সেকশনাল মানে প্রস্থচ্ছেদের একটা টিউব, ইউনিফর্ম নয়, এরকম ধরনের কোনো পাইপ না। কোনো জায়গায় পাইপটা মোটা, কোনো জায়গায় পাইপটা সরু, ঠিক আছে। তো অনেক বই বিভিন্ন রকম ভাবে ছবি ভেঞ্চুরি মিটারের আছে। তো আমি ছবিটা যেটা আঁকছি, ছবিটা হচ্ছে এরকম এরকম ভাবে ভেঞ্চুরি মিটারের বাবাজি টুকটুকি। তো এখানে এটা মনে করে একটা কোন একটা তলে আছে। তো এটার মধ্যে তরল প্রবাহিত হচ্ছে। এই সেটটার মধ্যে আরেকটা জিনিস আছে, দুটো এখানে পাইপ লাগানো আছে, এখানে একটা পাইপ লাগানো আছে, মানে পাইপ বলতে এরকম একটা উপরের দিক করে এখান থেকে একটা এরকম ভাবে একটা লাগানো আছে। সোজা ঠিক হলো না, এটা বেকার হয়ে গেল। এরকম একটা, আর এখানে ঠিক আছে। তো এই অংশটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দেখতেই পাচ্ছিস, যা এই অংশটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল তার থেকে একটু কমে গেছে। তো এই অংশটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটাকে আমি আলফা আর এই অংশের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটাকে আমি। এরপরে দেখ এইখানে যে তরলটা প্রবাহিত হচ্ছে, প্রথমত সেই তরলটির কথা ভাব। এখানে যে তরলটা প্রবাহিত হচ্ছে, এই তরলটার এইখানে যে তরলটা প্রবাহিত হচ্ছে তার বেগ v1, এখানে যে তরলটা প্রবাহিত হচ্ছে তার বেগ হচ্ছে v2, ঠিক আছে। এবার তুই প্রথমত ভাব, এখানে তরলটার বেগ হচ্ছে v1, এখানে তরলটার বেগ v2। ক্রস সেকশন গুলো দেখতেই পাচ্ছিস। তাহলে ইকুয়েশন অফ কন্টিনিউটি, যেটা ধারাবাহিকতার সমীকরণ আমরা বলেছিলাম আগের ক্লাসে, সেই ধারাবাহিকতার সমীকরণ থেকে আমি কি লিখতে পারি? v1 আলফা 1 সমান v2, মনে আছে তো? তার মানে ধারাবাহিকতার সমীকরণটা যেটা বলে v ইনটু আলফা সমান, কোনো ডাউট নেই তো? তাহলে তুই এখানে দেখতে পাচ্ছিস এই জায়গায় তরলের বেগটা v1 আর এই জায়গায় তরলের বেগটা v2 হলে কার বেগ বেশি হবে, কার বেগ কম হবে? v2 এর বেগটা বেশি, v1 এর বেগটা কম। যদি v2 এর বেগটা বেশি হয় তাহলে ওর কাইনেটিক এনার্জিটা বেশি হবে, আর v1 এর কাইনেটিক এনার্জিটা তুলনামূলক কম হবে ওই জায়গাটা। এবারে যদি এখানে কাইনেটিক এনার্জিটা যদি বেশি হয়ে যায়, তাহলে এই জায়গার চাপটা, এই বিন্দুতে তরলের চাপটা একটু হলেও কম হবে, আর এই জায়গায় তরলের চাপটা একটু হলেও। কারণ কি? পোটেনশিয়াল এনার্জিটা সেম আছে। কেন পোটেনশিয়াল এনার্জিটা সেম আছে? কারণ এটা যদি টেবিল হয়, টেবিল থেকে সমান উচ্চতায় আছে। এই বিন্দুগুলো টেবিল থেকে সমান উচ্চতায় আছে, তাহলে এই বিন্দুগুলোতে পোটেনশিয়াল এনার্জিটা সেম আছে, কাইনেটিক এনার্জিটা বেশি আছে। তার মানে সেই বিন্দুতে চাপটাকে কম হতেই হবে অ্যাকর্ডিং টু বার্নৌলি থিওরি। পোটেনশিয়াল এনার্জি মানে রো জি, এটা সেম আছে, এটা বেশি আছে, তার মানে এটা একটু। তাহলে এই জায়গায় চাপটা যদি একটু কম হয় আর এই জায়গায় চাপটা যদি একটু বেশি হয়, তাহলে এই জায়গার তরলটা একটু বেশি উচ্চতা পর্যন্ত উঠবে, আর এই জায়গার তরলটা একটু কম উচ্চতা পর্যন্ত। তাহলে এই জায়গার তরলটা যে উচ্চতা পর্যন্ত উঠলো সেই উচ্চতাটাকে আমি h1 ধরছি, আর এই জায়গার তরলটা যে উচ্চতা পর্যন্ত উঠলো সেই উচ্চতাটাকে আমি h2 ধরছি। বোঝা গেছে তো? কেন কম বেশি উচ্চতা পর্যন্ত উঠবে? ওই জায়গায় চাপটা বেশি উপরে তুলে দেবে, আর এই জায়গায় চাপটা কম, তাই না? এরপরে কি হবে? এরপর আমি বার্নৌলির উপপাদ্যের সমীকরণটাই আসছি। প্রথম প্রস্থচ্ছেদের অংশটাতে আমি যদি বার্নৌলির উপপাদ্য অনুযায়ী আমি কি লিখবো? হাফ রো v1 স্কয়ার প্লাস পোটেনশিয়াল এনার্জিটাকে আমি রো জি এইচ লিখতে পারি,
তার পোটেনশিয়াল এনার্জিটাকে আমি ইপি লিখে দিচ্ছি। আর পোটেনশিয়াল যেখানে রোজি এইচটা কাটাকাটি যাবে, দুটো এইচে কনফিউশন হয়ে যাবে, এখানে দুটো এইচ আছে আবার একটা এইচ লিখবো সেই জন্য, ঠিক আছে। ওই এইচটা তো এই হাইটকে বোঝাচ্ছে, তো আমি পোটেনশিয়াল এনার্জিটাকে ইপি লিখে দিয়েছি, ঠিক আছে। আর প্রেসারটা কত হবে? প্রেসার P1, প্রেসারটাকে আমি P1 আপাতত লিখে রাখছি। 2 নম্বরের কেসটাই বলি, হাফ রো পোটেনশিয়াল এনার্জিটা সেম থাকবে যেহেতু এই উচ্চতাগুলো সেম আছে, আর প্রেসারটা ঠিক আছে তো, ঠিক আছে। তাহলে ইপি আর ইপিটাকে আগে কেটে দিচ্ছি, ঠিক আছে। দিয়ে আমি এটাকে এইদিকে করছি, হাফ রোটা কাটাকাটি যাবে না যাবে না, যার বলতে তো তোমাদের সমান হচ্ছে P1 মানে P2 minus সমান হচ্ছে P2 মাইনাস P1 P1। P2টা কম বেরোবে, আমি এখানে এই V2টাকে আগে লিখছি, হ্যাঁ মানে এটা মাইনাস আছে না, এটা মাইনাস আছে, এদিকে নিয়ে আসছি, তো আমি এরকম ভাবে সমীকরণটাকে লিখছি, হাফ মানে এটা নেগেটিভ হয়ে যাবে তো, হাফ রো V2 স্কয়ারটাকে আগে লিখলাম, মাইনাস হাফ রো V1 স্কয়ারটাকে পরে লিখলাম, P1 মাইনাস P2 লিখলাম, ঠিক আছে তো। এরপর আমাকে বল P1 এর মানটা কত হবে, ভালো করে দেখ। P1টা হচ্ছে এই বিন্দুর চাপ, এখানে তরলের উচ্চতাটা হচ্ছে h1, এই অংশটাকে নেগলেক্ট কর। তাহলে যদি তুই এখান থেকে উচ্চতাটা মেজারমেন্ট করতে পারিস, এখানে দাগ দেওয়া থাকবে, এখানে না, এখানে এরকম মার্ক করা থাকে যে কত সেন্টিমিটার বা মিলিমিটার উপরে উঠছে, ঠিক আছে। তুই দেখতে পাবি কত উচ্চতা পর্যন্ত উপরে উঠছে, দাগ দেওয়া আছে, মার্ক করা আছে। সে পিটোর টিউব দেখেছিস, ওই বুরেট পিপেট দেখেছিস, যেমন মার্ক করা থাকে মেজারমেন্ট টিউব, যে কত সেন্টিমিটার বা কত মিলিমিটার উপরে উঠছে তরলটা। তাহলে এখানে এখানে এই যে P1টা, সেই P1টা হচ্ছে এই উচ্চতা, এই গভীরতার তরলটার যে চাপ, সেটা হচ্ছে কত, রো জি H1। আর P2টা কত হবে? P2টা হচ্ছে এই গভীরতা H2 গভীরতা সম্পন্ন তরলটার চাপ, মানে রো জি H, ঠিক আছে। H1 আর H2 এর ভ্যালু কত, সে এখানে যে মার্কটা করা আছে এই মার্কটা থেকে বোঝা যাবে, এখানে দাগ দেওয়া আছে এরকম, বুঝতে পারছি। এমন ভাবেই দাগটা দেওয়া আছে যে ওর মেজারমেন্টটা এরকম বিন্দু থেকে, মিডল পয়েন্ট থেকে ইচ অ্যাক্সিসের পয়েন্টে যদি ভেলোসিটিটা বের করছে, ঠিক আছে। এই অ্যাক্সিস থেকেই মেজারমেন্ট করা হচ্ছে, এটা এখান থেকে এটা আর এখান থেকে এটা, ঠিক আছে। তো তাহলে H1 আর H2 মাপা যাবে, বুঝতে পারা গেছে। উচ্চতাটা নেগলেক্ট করেছি, এই উচ্চতাকে নেগলেক্ট করারও প্রয়োজন নাই, সেটাই আমি বলতে চাইছি যে তোর এখান থেকে যে জিরোর থেকে, আমি তো এখানে, আমি যদি হাইটটা এইখান থেকে লিখতাম যে আমি এটা অ্যাক্সিয়াল পয়েন্টে ভেলোসিটি বলছি এইখান থেকে, তাহলে তো নেগলেক্ট করার কিছু ছিল না। তাহলে যে ম্যানুফ্যাকচার করেছে ভেঞ্চুরি মিটারটা, সে তো এই উচ্চতাটাকে জানে ক্রস সেকশনে, তাহলে এখান থেকে সেরকম করে মেজারমেন্ট করেছে, এটা এটা হয়তো 2 মিলিমিটার, তাহলে এখান থেকে আরম্ভ করেছে দাগ দিতে 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 এরকম করে দিয়েছে, ঠিক আছে। আর এটা হচ্ছে সাপোজ মনে করো 1.5 মিলিমিটার, তারপর এখানে 2 দিতে আরম্ভ করেছে, তারপর 3 4 এরকম দিয়েছে, ঠিক আছে। তাই ওটাকে নেগলেক্ট করারও প্রয়োজন নেই, নেগলেক্ট করা যেতে পারে ক্রস সেকশনটা ছোট হলে। তো এটা হবে তাহলে, তাহলে এই মানগুলো যদি আমি বসিয়ে দিই, তাহলে এটা কত হবে, হাফ রোটাকে আমি কমন নিলাম, V2 স্কয়ার মাইনাস V1 স্কয়ার, এখান থেকে রো জিটাকে কমন নিলাম, H1 মাইনাস এবারে রোটা কাট, তাহলে সমীকরণটা যেটা দাঁড়ালো সেটা হচ্ছে V2 স্কয়ার মাইনাস V1 স্কয়ার সমান হচ্ছে 2G H1 মাইনাস, ঠিক আছে। এটা হচ্ছে সমীকরণ বেগের থেকে, ঠিক আছে। তো আমি রেট অফ ফ্লো অফ ওয়াটার বের করতে বা লিকুইড বের করতে চাইছি। তো এবারে আমি কি করব, এই যে সমীকরণটা আমি ইকুয়েশন অফ কন্টিনিউইটিতে পেয়েছি ধারাবাহিকতার সমীকরণ থেকে, এই সমীকরণ থেকে আমি V2 এর মানটা বা V1 এর মানটাকে নিয়ে এই জায়গায় বসাবো,
যে কোনো মান নিতে পারি, ভি টুর মানও নিতে পারি অথবা ভি ওয়ানের মানও নিতে পারি। তো যদি আমি এখান থেকে ভি টুর মানটাকে নিই, যে কোনো কিছুর মান দিতে পারি, বা ভি ওয়ানের মানটাকে মনে করছি, ভি ওয়ানের মান কত হবে বল, ভি টু আলফা 2 ইন্টু আলফা টু বাই আলফা 1 ডিভাইডেড বাই আলফা ওয়ান। এই মানটাকে আমি ওখানে বসিয়ে দিচ্ছি, তাহলে কত হবে, ভি টু স্কোয়ার মাইনাস ভি টু স্কোয়ার আলফা টু স্কোয়ার আলফা ওয়ান স্কোয়ার, এটা তো অ্যাজ ইট ইজ। ঠিক আছে, তাহলে এখান থেকে ভি টু আমি কমন লিখতে পারি, ভি টু স্কোয়ার, 1 মাইনাস তাহলে 1 মাইনাস আলফা টু স্কোয়ার মাইনাস আলফা ওয়ান স্কোয়ার সমান হচ্ছে 2g h1 মাইনাস। ঠিক আছে, তো এটাকে এলসিএম করব, কি হবে v2 স্কয়ার, এটা কি হবে আলফা 1 স্কয়ার মাইনাস আলফা 2 স্কয়ার ডিভাইডেড বাই আলফা 1 স্কয়ার সমান হচ্ছে 2g h1 মাইনাস h2 হবে। ঠিক আছে, তারপরে কি করব, v2 স্কয়ার সমান হচ্ছে, এটা উপরে গুণ করব, আলফা 1 স্কয়ার ডিভাইডেড বাই আলফা 1 স্কয়ার মাইনাস আলফা 2 স্কয়ার ইনটু 2g h1 মাইনাস h2 হবে। তাহলে v2 এর ভ্যালুটা কত হবে, v2 এর ভ্যালুটা হচ্ছে রুট ওভার অফ আলফা 1 স্কয়ার মাইনাস আলফা 2 স্কয়ার ইনটু রুট ওভার, এটা রুটের মধ্যে যায়। ঠিক আছে, এটা একটা আলাদা দিয়ে দিচ্ছি, 2g h1 মাইনাস h2 হবে। ঠিক আছে, এরপর আমি দেখ বের করতে চাইছি যেটা হচ্ছে রেট অফ ফ্লো অফ হিট, তাই তো। তাহলে এই v2 ক্রস সেকশনটার মধ্যে যে কতটা পরিমাণ তরল প্রতি একক সময়ে প্রবাহিত হচ্ছে। ঠিক আছে, তাহলে প্রতি একক সময়ে তরলটার যে সরণ হচ্ছে সেটা তো v2, যেহেতু বেগ, প্রতি একক সময়ের সরণটাকে তো বেগ বলে। তাহলে এই v2 কে যদি আমি আলফা 2 দিয়ে গুণ করে দিই, তাহলে আমি বলতে পারি যে প্রতি একক সময়ে ওই পরিমাণ তরল ওই ক্রস সেকশনটাকে বেরোচ্ছে। বুঝতে পারলি, সরণ ইনটু ক্রস সেকশন। তাহলে প্রতি একক সময়ে যে পরিমাণ তরল আলফা 2 প্রস্থচ্ছেদ বেরোচ্ছে তা হলো কত হবে, v2 আয়তন, যে পরিমাণ তরল, ঠিক আছে, আয়তন, এটা কিন্তু বেগ লয়া, এখানে কনফিউশন হওয়া চলবে না, v2 ইনটু আলফা 2। দেখ এই আলফা 1 টাকে যখন রুটের বাইরে বের করব, তখন ওটা আলফা 1 স্কয়ারটাকে রুটের বাইরে বের করব, তখন আলফা 1 হয়ে যাবে। তাহলে এটার আমি মানটা বসিয়ে যেটা পাবো, আলফা 1 আলফা 2 ডিভাইডেড বাই রুট ওভার অফ আলফা 1 স্কয়ার মাইনাস আলফা 2 স্কয়ার ইনটু রুট ওভার অফ 2g h1 মাইনাস h2। এটা হচ্ছে সমীকরণ, ঠিক আছে। এই সমীকরণটাও ব্যবহার হতে পারে, অঙ্ক করার ক্ষেত্রে। ঠিক আছে, আর এই সমীকরণটাও কোনো জায়গায় ব্যবহার হতে পারে। ঠিক আছে, এইটা হচ্ছে ভেঞ্চুর-ভিটার অ্যাপ্লিকেশন, এটা পড়ে অঙ্ক পড়ে, এটা থেকে ম্যাথমেটিক্যাল কোশ্চেন্স পড়ে, আর এটা সিম্পল, এটা নির্ণয় করতেও পারে। ঠিক আছে, অনেক বড় বটে, বুঝতেই পারছিস। ঠিক আছে, এটা তাহলে লিখতে হবে, আমি একটু লিখে দিচ্ছি, বাকি জিনিসটা করবি। প্রথমত ছবিটা আঁকবি, ছবিটা আঁকার পরে লিখবি, একটি অনিয়মিতাকার প্রস্থচ্ছেদে যুক্ত একটি অনিয়মিতাকার প্রস্থচ্ছেদ যুক্ত একটি নলের দুটি অংশের
প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যথাক্রমে আলফা 1 আলফা 2। এবং তরলটির বেগ যথাক্রমে v1 ও v2 হলে তরলটির বেগ যথাক্রমে v1 ও v2 হলে ধারাবাহিকতার সমীকরণ হ্যালো, হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আমি এখন একটু ক্লাসে রয়েছি, তো তাহলে আপনি একটু আমাকে ওই 11টার পরে করবেন। হ্যাঁ, ধারাবাহিকতার সমীকরণ অনুযায়ী v1 alpha 1 সমান v2 alpha 2, v1 alpha 1 সমান v2 alpha 2 হলে v1 সমান v2 alpha 2 হলে হবে এবং এই দুই অবস্থানে প্রবাহিত তরলের উপর বার্নৌলির উপপাদ্য প্রয়োগ করলে লেখা যায় তারপর যেটা করা আছে সেটা পরপর করবি, ঠিক আছে? সেখানে যে জিনিসগুলো লেখার H1 উচ্চতা, H2 উচ্চতাটা কোনটা কি, এই জিনিসগুলো লিখে নিবি। এই জিনিসগুলো আমি আর লেখাচ্ছি না, এবারে পরপর করে লিখে নিবি, ঠিক আছে? ইপিটা কি, পিওনটা হচ্ছে পিওন, ওই বিন্দু চাপ, পিটা হচ্ছে H1টা লিখবি, P1টা তো ওই বিন্দু চাপ। তাহলে যদি তরলটি H উচ্চতা পর্যন্ত উপরে উঠে, তাহলে ওই তরল স্তম্ভের চাপ ওই বিন্দু চাপের সাথে সমান হবে। এটা এই বিন্দুতে চাপটা, এই চাপটা কত হবে? এই তরল স্তম্ভের চাপটা, এই তরল স্তম্ভের চাপটাই তো এই বিন্দু চাপ হবে, এই তরল স্তম্ভের চাপটাই তো এই বিন্দু চাপ হবে। তাহলে এই তরল স্তম্ভের চাপ মানে হচ্ছে h rho g, আর এই তরল স্তম্ভের চাপ মানে h rho g। এইখানে তার জন্য আমি ইপি লিখে দিয়েছি, দুটো কনফিউশন যাতে না হয়। এটাও তো h rho g আর এখানেও h rho g আসছে। এই h rho g টা কিন্তু চাপ, আর এই h rho g টা এসেছে স্থিতিশক্তি থেকে। তার জন্য আমি আর এখানে আর rho g h লিখিনি, আমি ইপি লিখেছি, স্থিতিশক্তি লিখেছি। যেহেতু স্থিতিশক্তিটা একই আছে, ওটা ক্যান্সেল হয়ে যাবে আলটিমেটলি, তার জন্য লিখিনি। ওটা একটু খেয়াল রাখতে হবে, বুঝতে পেরেছিস তো? তো এটা তাহলে করে নিবি। এটা ছাড়া আরেকটা, মানে এই রেট অফ ফ্লো অফ লিকুইড বা যে কোনো গ্যাস যাই হোক, এটা বের করার জন্য আরেকটা প্রসেস ব্যবহার করা হয়, আরেকটা ইনস্ট্রুমেন্ট আছে যেটাকে পিটট টিউব বলে, বুঝলি তো? পিটট টিউব বলে, পিটট টিউবের সাহায্যেও বের করা যায়। পিটট টিউবটা বের করা আছে, পিটট টিউবটা হলো না, এইটাই করে রাখবে। ভেঞ্চুরিমিটারটা বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার করা হয়, ব্যবহৃত হয় ভেঞ্চুরিমিটারটা, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে ভেঞ্চুরিমিটারের অ্যাপ্লিকেশনস, ঠিক আছে? আর তাহলে পিটট টিউবটা করে নি, দেখলে পিটট টিউব বুঝে দিচ্ছি এটা তাহলে কি? কি বলছি রে?
টিউবের কনসেপ্টটা দেখ। পিটর টিউবটা হচ্ছে এরকম ধরনের একটা টিউব, প্রসেস লেখার দরকার না, আঁকতে পারি সমস্যা হচ্ছে। এটা হচ্ছে একটা টিউব, এখানে এটার মধ্যে এরকম ভাবে দুটো নলকে ঢোকানো থাকে। এইটা একটা নল, এরকম করে রাখবো, এটা একটা নল, আর এইখানে একটা নল। এই নলটা এরকম ভাবে এরকম ভাবে থাকে, ঠিক আছে। এটা হচ্ছে একটা ছোট পর্যন্ত, প্রবাহিত হচ্ছে, প্রবাহিত হচ্ছে। আমি এটা তাড়াতাড়ি করে বলছি, দেখো। এই অংশে যে তরলের বেগটা, এই বেগটাকে আমি v1 ধরছি, আর এই অংশে তরলটা এখানে যে ধাক্কা করবে, এরকম ভাবে মুখটা আছে, এখানে যেহেতু ধাক্কা করবে, তাহলে এই জায়গাটাতে কিন্তু তরলের কোনো বেগ থাকবে না, ঠিক আছে। তাহলে এই জায়গায় যে স্থিতি শক্তিটা হয়ে যাবে, সেটা হচ্ছে হাফ রো v1 স্কয়ার। এই বিন্দুতে তরলের যে চাপটা হবে, সেই চাপটাকে আমি v1 লিখছি। আর যেহেতু এখানে তরলটা এখানে গিয়ে ধাক্কা করছে, এখানে একটা অবস্টাকেল বাধা আছে, তাহলে এই মুখটাতে, এই মুখটার থেকে এখানে ধাক্কা করার পরে, এটা এতটা বড় আমি দেখিয়েছি একটু ছোট করে, এই জায়গাটাতে কোনো তরলের বেগ থাকবে না, অনেক নগণ্য থাকবে, অনেক কম। সেই সেন্সে হাফ রো জিরো স্কয়ার লিখতে পারি, আর এই জায়গার চাপটাকে আমি p2 লিখতে পারি, ঠিক আছে। তাহলে এটা কত হয়ে যাবে? এটা হাফ রো v1 স্কয়ার। আচ্ছা, আর v1 আর v2 এর মধ্যে এখানে যেহেতু v1টা অনেক বেশি, মানে তো নেই, তাহলে এটা চাপ কম হবে, চাপ কম হলে কম উচ্চতায় উঠবে, আর এখানে চাপ বেশি হবে, তার জন্য এটা বেশি উচ্চতায় উপরে উঠবে, ঠিক আছে। তো এটা যে উচ্চতায় উপরে উঠবে, এটা h1, আর এই যে এটা যে সেটা হচ্ছে h2, ঠিক আছে। তাহলে বল, তাই করা হয়। না বলি, আমার তো একটা ব্যাগ আছে। তাহলে এটা হচ্ছে v1 স্কয়ার সমান এটা বেরোবে, তাই তো। এখান থেকে v1 এর ভ্যালুটা বেরিয়ে যাবে, আর p2 মাইনাস p1 করলে যদি আমি p2টাকে আমি ওই একই রকম ভাবে p2টাকে আমি h2 রো জি লিখতে পারি, আর p1টাকে আগেরটার মতোই h1 রো জি লিখতে পারি। তাহলে এখান থেকে রোটা কেটে যাবে, রোটা কেটে পরে এটা কি হয়ে যাবে, 2g h2 মাইনাস h1 হবে, তাই তো। তাহলে এখান থেকে v1 এর ভ্যালুটা যেটা দাঁড়াবে, সেটা হচ্ছে √2g h2 মাইনাস h1। এটা এই অংশের বেগটা বেরোলো। এবার এই বেগটাকে যদি আমি প্রস্থচ্ছেদ দিয়ে যদি আমি গুণ করে দিই, এইখানে এই যে বেগটা, এই বেগটাকে খুব কাছাকাছি যেহেতু ক্রস সেকশন দুটো আছে, তাই আমি সমান ধরে পরে আমি ওটার ক্রস সেকশন দিয়ে v1টাকে, এটার ক্রস সেকশন দিয়ে v1টাকে যদি আমি গুণ করে দিই, তাহলে আমি বের করতে পারি যে এটাই রেট অফ ফ্লো অফ, মানে তোর কতটা পরিমাণ তরল প্রবাহিত হচ্ছে ওই প্রস্থচ্ছেদের মধ্যে, সেই তার পরিমাণ, ঠিক আছে। এইটা পিটর টিউবের অ্যাপ্লিকেশনটা অতটা না করলেও হবে। তাহলে লিখে যখন বললাম লিখ, একটি সুষম প্রস্থচ্ছেদ বিশিষ্ট নলের মধ্যে
দুটি লম্ব হবে ভিন্ন নলকে প্রবেশ করানো থাকে, একটি নলকে খাড়া লম্ব হবে, অপর একটি নলকে ওই নলের সাপেক্ষে 90 ডিগ্রি কোণে বাঁকানো থাকে। 90 ডিগ্রি কোণে প্রবাহিত তরলের অভিমুখে লিখিলে 90 ডিগ্রি কোণে প্রবাহিত তরলের অভিমুখে বাঁকানো থাকে। ঠিক আছে, এই বাঁকানো নলে যেহেতু তরলটি ওই নলের দেওয়ালের উপরেই ধাক্কা করে, তাই ওই অংশে তরলের বেগকে শূন্য ধরা যেতে পারে। ঠিক আছে, শূন্য ধরা যেতে পারে। তারপর এবং ওই দুই প্রস্থচ্ছেদের অংশে তরলের চাপ P1 ও P2 হলে, যেটা করা আছে এটা করে নিব। P1 ও P2 হলে চাপ P1 ও P2 হলে যেটা করা আছে এটা করে নিবি P1 পর্যন্ত। ঠিক আছে, P1 পর্যন্ত করে ওখানে নিচে লিখে যেটা লিখবি, ঠিক নলগুলির প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি A হয়, তাহলে প্রতি একক সময়ে নলগুলির প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি A হয়, A মানে যে কোনো বা আলফা লিখছিস, রাইট? প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটাকে তো আমরা আলফা লিখে আসছি, তাহলে আলফা হয়, তাহলে প্রতি একক সময়ে যে আয়তনে তরল প্রবাহিত হবে তা হলো V1 ইন্টু আলফা, মানে আলফা ইন্টু রুট ওভার অফ 2G H2 মাইনাস H1। ব্যাস, এখানে পর্যন্ত করলেই হবে। ঠিক আছে, H2 মাইনাস H1 বোঝা গেছে তো? এখানে পর্যন্ত করলেই হবে আপাতত। তাহলে এটা হয়ে গেল তো, H2 মাইনাস H1 পর্যন্ত করলেই হবে। এরপরে আর কি করার প্রয়োজন আছে? H2 মাইনাস H1 ঠিক আছে। মোটামুটি আমার বার্নৌলি উপপাদ্যের যেগুলো অ্যাপ্লিকেশনস, প্রয়োগ, এগুলো পর্যন্ত করলে হবে। এগুলো রিলেটেড অঙ্ক থাকে, অঙ্ক কিরকম থাকে বলতো, প্রয়োগ ওই রকম থাকতে পারে, একটু কমপ্লিকেটেড প্রয়োগ থাকতে পারে, এরকম ধরনের। বলে দিচ্ছি, এটা দেখতে চেষ্টা করি নিজে ঘরে মনে করে এরকম ধরনের একটা আছে তো, পাত্র আছে, ধর এটাই
দুটো ডিফারেন্ট তরল আছে, এখানে একটা তরল আছে, এখানে একটা বেশি ঘনত্ব সম্পন্ন তরল আছে, যে তরলের ঘনত্বটাকে আমি D1 ধরছি, আর উপরে একটা কম ঘনত্ব সম্পন্ন তরল আছে। তুই ভাব, নিচে মনে কর একটা খুব ডেনসিটি পারদ আছে, আর উপরটাতে মনে কর একটা খুব কম ঘনত্বের আর একটা অন্য কোনো তরল আছে, জল আছে। তো এটার ঘনত্ব হচ্ছে D2, এটার ঘনত্ব D1, এটার ঘনত্ব হচ্ছে D2। এটার উচ্চতাটা মনে কর H1, আর এটার উচ্চতাটা H2 বা গভীরতাটা যাই হোক। এবারে মনে কর এই জায়গাটাতে একটা ফুটো আছে, এইখানে একটা ফুটো আছে, বা এইখানে ফুটো আছে, জায়গা যদি একদম নিচেই ধরি কথা, এইখানেই ধর ফুটো আছে। এই ফুটোটা দিয়ে যেটা বেরোবে তরলটা, তার বেগ কত হবে? সেই বেগটা কত হবে? এটার জন্য হবে প্লাস এটার জন্য √2gh হয় তো, তাহলে এটা কত হবে? √, এটার জন্য হবে 2g H1 না, এটা এরকম করে ডাইরেক্ট করা যাবে না, ওকে এখানে ওই ইয়ের সমীকরণটা দিয়ে করতে হবে, বার্নৌলির উপপাদ্য আলাদা করে তোকে প্রয়োগ করতে হবে, যে এই জায়গায় চাপের রাশিমালাটা কত হবে, এই জায়গার যেটা গতিশক্তি সেটা কত হবে, এইখানে হাফ রো মানে হচ্ছে D1 ইন্টু ভি স্কোয়ার প্লাস পোটেনশিয়াল এনার্জি যেটা হবে সেটা হচ্ছে 0 হবে, পোটেনশিয়াল এনার্জিটা মানে তোর এইটা তো এইটা 0, এখানে যদি এটা রেসপেক্ট আমি ধরি, আর চাপটা অ্যাটমসফেরিক প্রেসার, তাহলে অ্যাটমসফেরিক প্রেসারটাকে আমি আর লিখছি না, আর এইটার জন্য যেটা হবে সেটা হচ্ছে ওটা তো বেগটা যেহেতু শূন্য, এটাকে শূন্য ধরতে পারি, তাহলে অনলি পোটেনশিয়াল এনার্জিটা হবে সেটা হচ্ছে ρg মানে হচ্ছে এটা D2 H2 ইন্টু g হবে প্লাস D1 H1 ইন্টু g হবে, এটা হবে, ঠিক আছে। তারপর এখান থেকে ভি এর মানটা বেরোবে, তাহলে V2 স্কয়ার সমান কি হবে? V2 স্কয়ার সমান 2 D2 H2g plus D1 H1g divided by D1 V V, এটা এটা যোগটা হচ্ছে তো, যেহেতু এটার জন্য তো একটা পোটেনশিয়াল এনার্জি মানে এটার জন্য একটা আলাদা হবে, আর এটার জন্য একটা আলাদা হবে, দুটোর গভীরতা যেহেতু দুটোর ঘনত্ব যেহেতু আলাদা আছে, আর দুটোর গভীরতাটাও আলাদা আছে, তার জন্য রোজি এইচ হয় তো, তাহলে ওটার জন্য যেটা হবে একটা আলাদা হবে, নীলটার জন্য আর লালটার জন্য একটা আলাদা হবে, তার জন্য দুটো চাপগুলো তো যোগ হবে, চাপের ক্ষেত্রে মানে চাপ কমালে একটা এক এক করে পরিচয় না, অবশ্যই চাপের ক্ষেত্রে যদি রোজি এইচ এর আমি ক্যালকুলেশন করি, রোজি এইচ এর ক্ষেত্রেও সেক্ষেত্রেও আলাদা হবে। তাহলে চাপটা যদি কমালে তাহলে 1 1 2 পরিচয় কোনটার ক্ষেত্রে মানে সেই দুটো প্লাস করছেন নাকি, ওই দুটোর আলাদা আলাদা চাপ আছে না, দুটো আলাদা আলাদা চাপ বলতে এই জায়গায় যে চাপটা এটা অ্যাটমসফেরিক প্রেসার, আর এই জায়গায় অ্যাটমসফেরিক প্রেসার, এই দুটোকে আমি ক্যান্সেল করেছি, বুঝতে পেরেছিস? দুটোরই অ্যাটমসফেরিক প্রেসার থাকবে, এটা গভীরতার এই জায়গাটাতে তো লয়, এই জায়গায় যদি থাকতো এই বিন্দুটা লয়, এই জায়গায় যদি বিন্দুটা হতো তাহলে এখানে প্লাস তরলের চাপটাও নিতে হতো। আমি ছিদ্রটার উপরে দেখছি, ছিদ্রটার উপরে শুধুমাত্র বায়ুমণ্ডলীয় চাপই থাকবে, বায়ুমণ্ডলীয় চাপ ছিদ্রটার উপরে যেমন থাকবে, একদম উপরেও বায়ুমণ্ডলীয় চাপ সেরকম। তার মানে ঘনত্বটা বেশি হলে তাহলে তো বেগটা কম হবে, সেটা বেগটা কম হতে পারে, ঘনত্বটা কম বেশি হলে তো অবশ্যই বেগটা কম হবে। যদি মনে কর বেশি ঘনত্বের, এমনি স্বাভাবিক তো নলেজে কি বলে যে যদি মনে কর ঘনত্বটা বেশি হয়, একটা সর্ষের তেল মনে কর ড্রামে আছে, তুই ফুটো করে আছে, সর্ষের তেলটা কি দূরে কি সহজে পড়বে? পড়ি, ওর বেগটা কম হবে তো। ঘনত্বটা যদি বেশি হয়, তো নিচে নিচে তো ঘনত্বটা হচ্ছে, বুঝতে পেরেছিস তো? এরকম ধরনের কোশ্চেন অনেক এরকম টাইপের, মানে ওই একই কনসেপ্টের কিন্তু একটু ঘোরানো। তো বার্নৌলির উপপাদ্যের প্রয়োগ সংক্রান্ত যে অঙ্কগুলো আছে, যে গাণিতিক সমীকরণগুলো করলি, সেই সমীকরণগুলো থেকেই আছে।
ঠিক আছে? আরে যদি কঠিন অঙ্ক থাকে তাহলে তোকে অ্যাটলিস্ট অঙ্ক প্রিভিয়াস ইয়ারের অঙ্কগুলো করে রাখবি, ঠিক আছে? প্রিভিয়াস ইয়ারের অঙ্কগুলো বার্নৌলির উপপাদ্য, ফ্লুইড মেকানিক্স, যেটা ফ্লুইড মেকানিক্স বলতে হ্যাঁ ভিসকসিটি আর বার্নৌলির উপপাদ্য, এই দুটো অংশ হয়ে গেছে। এই দুটো অংশের থিওরির আমার নতুন পড়ানো একটি শুধুমাত্র বাকি আছে এই গোটা ফ্লুইডের মধ্যে, সেটা হচ্ছে পৃষ্ঠটা, সারফেস টেনশন। সারফেস টেনশন বাদ দিয়ে হয়ে গেছে, ঠিক আছে? সারফেস টেনশনটা আমি আলোচনা করবো।